আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আইসিএবির সাবেক প্রেসিডেন্ট, পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি, অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। জি ফোরকান ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে ইন টার্মস অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অর প্যারামিটার্স অর আউট অফ অল দোজ ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস? আচ্ছা, প্রথম কথা হলো, ধরেন আমরা ১৫ বছরের যে একটা রিজিম থেকে বের হয়ে এসছি আমরা, তখন আমাদের কাছে যে ডাটাগুলো ছিল, ইকোনমির ডাটা হলো আসলে মেইন ডাটা, যেটার উপরে আমাদেরকে বিশ্বাস করতে হয়, ওয়ার্ল্ডকে বিশ্বাস করতে হয়, এবং ওইটার উপরে বেসিস করে কিন্তু লোকাল ইনভেস্টমেন্ট এবং ফরেন ইনভেস্টমেন্টগুলো কিন্তু হতে থাকে। সাবসিকুয়েন্টলি আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে প্লাস পত্রিকার মধ্য দিয়ে যে ওই ডাটাগুলো, আমাদের যে ইকোনমিক ইন্ডিকেটর যেগুলো আমাদেরকে দেওয়া হচ্ছিল, সেগুলো কিন্তু কোশ্চেনেবল হয়ে গেল। অ্যান্ড কোনো একটা সময় দেখা গেলো যে আমাদের বর্তমান যে চিফ অ্যাডভাইজার আছেন, উনিও কোনো একটা স্টেজে বলেছিলেন যে ডাটাগুলো নিয়ে, ইভেন আমাদের যে ফাইন্যান্স অ্যাডভাইজার, উনিও বলেছেন ডাটাগুলো নিয়ে কোশ্চেনেবল আছে। সো এইরকম কোশ্চেনেবল ডাটা যখন একটা দেশ প্রডিউস করে, সেটা কিন্তু অ্যালার্মিং ফর এনি ইকোনমি, নট অনলি বাংলাদেশ ইকোনমি, ফর এনি ইকোনমি। ইটস নট এ গুড মেসেজ ফর দি। আরেকটা বিষয় হচ্ছে, এই ডেটাগুলো তো ডেটাবেজে থেকে যায়। যেমন কেউ যদি বাংলাদেশের ইকোনমি নিয়ে কম্প্যারিজন করতে চায়, এই যে আগের যে ডেটাগুলো যেগুলো প্রকৃত ছিল না বলছে, সেটাই তো আছে, নাকি ওটা রিপ্লেস হয়? না, এইটা আমি এভাবে না বলি। জিনিসটা হলো যে ডাটাগুলো কি আনা হয়েছে আমাদের সামনে, কারেক্ট ডাটা কিভাবে গভর্নমেন্ট দিবে সেটা সরকার বুঝবে। কিন্তু সেই ডাটাগুলো নিয়ে যেহেতু কোশ্চেন এসছে, ইনভেস্টমেন্ট ডেফিনেটলি উইল বি কোশ্চেনেবল টু ফরেন ইনভেস্টার্স উইদাউট এনি ডাউট। এটা একটা বড় দিক। তারপরে আপনার অর্থনীতিকে যেভাবে ফুলিয়ে মানে ফাঁপিয়ে যেভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, বা আমরা বুঝেছিলাম, বা আমরা যেভাবে বলছিলাম, এখানে বসেও আমি অনেকবার বলেছি অর্থনীতির অবস্থা, সেটা আসলে ঠিক ছিল না, এবং ইট ইজ নট এ গুড মেসেজ টু দি জেনারেল ইনভেস্টার, লোকাল ইনভেস্টার, ইভেন টু দি ফরেন ইনভেস্টার। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে, যে এখন আসলে কি হবে? এরকম একটা অবস্থা থেকে আমাদের বহু ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে, তাদের জীবনদানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা যেখানে পেয়েছি, সেখানে এসে আমরা দেখলাম যে বর্তমান সরকার যিনি দায়িত্ব নিয়েছেন, আমি এর আগেও বলেছি, এখনো বলছি, এই সরকারের দায়িত্ব কিন্তু অর্থনীতিকে ঠিক করা নয়। এটা আমি পরিষ্কার করে বলতে চাই। এই সরকারের দায়িত্ব হলো আসলে সংস্কার করা। সংস্কার করে দিয়ে যতটুকু সম্ভব এই সংস্কারটা করে দিয়ে, এবং তৎকালীন রিজিমে সরকারের ব্যুরোক্রেসিতে এবং তৎকালীন রিজিমে সরকারের আমলাতন্ত্রে, পুলিশে, ট্যাক্সেশনে, যেখানে ইভেন কাস্টমসে, এনবিআরে, যেখানে যেখানে সরকারের যারা তৎকালীন ট্যাগ দিয়ে যারা মানে স্লোগান দিয়ে যারা ছিল, তাদেরকে দ্রুত অপসারণ করে সেখানে নতুন লোক দেওয়া হবে। এই সরকারের প্রধান দায়িত্ব দিয়ে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিলে তারপরে গিয়ে আপনার যত দ্রুত সম্ভব বিচারের আওতাগুলো এনে ইলেকশনটা দিয়ে জনগণের সরকারের হাতে, আমি বলছি না যে এই সরকারও জনগণের নয়, কিন্তু না, এই সরকার তো সেইভাবে জনগণের নয়, কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট যেটাকে আমরা বলবো, ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতাটা দিয়ে যখন যাবে, তখন দেশের অর্থনীতি কিন্তু একটা চাঞ্চল্য ফিরে পাবে বলে আমি মনে করি। কিন্তু বর্তমানে আমি যেটা প্রথমে প্রশ্ন করেছিলাম, সবগুলো ইন্ডিকেটর আপনার কাছে কেমন মনে হচ্ছে? মানে আমি যদি বলি যে মূল্যস্ফীতি এবং সুদের হার, এই দুইটা বিষয়কে যদি আমরা একটু ইলাবোরেট করতে চাই, তাহলে সেটা কি আমি যদি গতকাল অথবা গত পরশুই বোধহয় আমি আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজারের একটা স্টেটমেন্ট শুনতে পাচ্ছিলাম, উনি যেটা বলছিলেন, উনি নিজেও এটা স্বীকার করেছেন যে ওনারা চেষ্টা করছেন মূল্যস্ফীতি কমানোর জন্য, এবং আমাদের যথেষ্ট লার্নেড এবং অভিজ্ঞ একজন গভর্নর বাংলাদেশ ব্যাংকে বসছেন, উনিও চেষ্টা করছেন সুদের হার বাড়িয়ে 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 মূল্যস্ফীতি কমানোর জন্য। কিন্তু একটা কথা আমি সবসময় বলি, এবং আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার নিজেও বলেছেন, কারণ অর্থনীতি যখন মূল্যস্ফীতি হয়, এই মূল্যস্ফীতি কিন্তু বিভিন্ন কারণে হয়, ইন্টারনাল প্রেশারেও হয়, এক্সটার্নাল প্রেশারেও হয়। এখন আমাদের মতো দেশের ক্ষেত্রে কি শুধুমাত্র সুদের হার বাড়িয়ে দিয়ে কি মূল্যস্ফীতি কন্ট্রোল করা সম্ভব? এটা একটা বড় কোশ্চেন, কিন্তু এটা নিয়ে অ্যানালাইসিস হওয়া দরকার, এটা নিয়ে প্রপার রিসার্চ হওয়া দরকার।
কিন্তু আমরা এই একটা এক্সপোজারের দিকে কিন্তু যাচ্ছি, কারণ এখানে চাহিদা যেমন একটা জড়িত, কারণ এত কোটি মানুষের দেশের চাহিদাকে আপনি আটকানোর কোনো সুযোগ নেই। কারণ মানুষ যদি এই দেশে, আপনার ছোট্ট দেশ, কোটি কোটি মানুষ, 20 কোটি মানুষ, অফিসিয়ালি আনঅফিসিয়ালি কত আল্লাহ মাহবুদ ভালো জানে। সো সেই রকম একটা দেশে এসে যদি আপনি চাহিদার সাথে সরবরাহের তুলনা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সরবরাহের ঘাটতি আছে বলেই আজকের মূল্যস্ফীতিটা কিন্তু এই জায়গায় চলে গিয়েছে। এটা একটা কারণ। তাহলে এই চাহিদাটা কেন? এই চাহিদাটা কি মানুষের কাছে অনেক টাকা আছে এই জন্য, না সত্যিকার অর্থে মানুষ যেটা নিড সেটাই পাচ্ছে না? জি, যেটা নিড, আমি যেটা মনে করি যেটা নিড সেটাই পাচ্ছে না। তাহলে এই মূল্যস্ফীতি আপনি সুদের হার বাড়িয়ে কমানোর চেষ্টা করা পৃথিবীর উন্নত দেশের মতো কতটুকু প্রুডেন্ট হচ্ছে, এটা যারা বিজ্ঞজন চেষ্টা বাংলাদেশ করছেন। ইকোনমি তো ডিফারেন্ট, বাংলাদেশ ইকোনমি ডিফারেন্ট, কারণ এখানে আপনাকে বুঝতে হবে, আমি এই কথাগুলো অনেক আগেও বলেছি, এত ডিটেলস হয়তো এখানে বলা মুশকিল। কারণ এই দেশের ইকোনমিটা ডিপেন্ড করে ফরেন এক্সচেঞ্জের, ফরেন কারেন্সির উপরে। সো যাদের হাতে ফরেন কারেন্সি, তাদেরকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, কোন ইন্টারেস্ট রেট দিয়ে কন্ট্রোল করবেন, তাদের সাথে ইন্টারেস্টের কী সম্পর্ক? সুতরাং ওইভাবে মূল্যস্ফীতি করা যাবে না। কিন্তু আমাদের কারেন্সি তো মানে ডেপ্রিশিয়েট করছে বছর না, পর বছর। ডেপ্রিশিয়েট করছে অনেকগুলো কারণ আছে। আপনি দেখেন আমাদের কারেন্সি, আমাদের যে ডলারের দাম বেড়েছে, এটা কী কারণে বেড়েছে? একটা হলো আন্তর্জাতিকভাবেই আমরা কিন্তু, আমি এর আগেও বলেছি, আন্তর্জাতিকভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে কিন্তু ডলারের দাম বাড়া শুরু হয়েছে। তেলের দাম বেড়ে যাওয়ার সাথে আমাদের কিছুটা সম্পর্ক আছে, ইভেন ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়ার সাথে অনেকগুলো সম্পর্ক কিন্তু আছে। বাট আমাদের এখানে প্রচুর পরিমাণে রেমিটেন্স আসছে, গার্মেন্টসের প্রচুর পরিমাণে এক্সপোর্ট আছে, তারপরেও কিন্তু আমরা ডলারের দামকে কন্ট্রোল করতে পারছি না। কিন্তু এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট প্রশ্ন করি ফোরকান ভাই, এই ক্ষেত্রে আমরা যে পরিমাণ আমাদের রপ্তানি হয়, এক্সপোর্ট হয়, তার চেয়ে অনেক বেশি তো আমদানি হয়। এই যে ব্যালেন্স অফ পেমেন্ট, এখানে যে মিসম্যাচ, এটার জন্য একটু হয় না? না, এটা তো অবশ্যই হবে, কিন্তু সেটা অন্য জিনিস। আপনাকে আমি বলি, আমরা তো ইম্পোর্ট বেস কান্ট্রি, কোনো সন্দেহ নেই, এটা কোনো সন্দেহ নেই। অফকোর্স যদি আমার ইম্পোর্টের চাইতে এক্সপোর্ট বেশি হইতো, তাহলে ডেফিনেটলি ডলারের দাম আরো কমে যেত, এটা বাস্তবতা। কিন্তু এই ডলারের দামটা বাড়ার পিছনে যে শুধুমাত্র এই কারণ তা কিন্তু না, এবং দেয়ার আর মেনি আদার রিজনস নোন অ্যান্ড আননোন। এবং যে নোন রিজনগুলো আছে তার মধ্যে কিছু অফিসিয়াল রিজন, কিছু আনঅফিসিয়াল রিজন। আনঅফিসিয়াল রিজনটা আমরা সবাই ভালো জানি। সুতরাং আমাদের দেশে ওই আনঅফিসিয়াল রিজনটাকে আমাদেরকে কিন্তু এই বর্তমান সরকারের জন্য কিন্তু এটা আসলে সত্যিকার অর্থে এটা একটু কঠিন। এটার জন্য পলিটিক্যাল ইকোনমি লাগবে, পলিটিক্যাল সরকার লাগবে, আই মিন ইলেক্টেড গভর্নমেন্ট লাগবে, হুইএভার সে যেই হোক না কেন, ইলেক্টেড সরকার লাগবে। তো সেটা আমাদের, আমি মনে করি এই সরকার যেভাবে একজন মানে নোবেল লরিয়েট, আমাদের বর্তমান চিফ অ্যাডভাইজার, উনি চেষ্টা করছেন, ওনার পক্ষে আসলে এইটা এখনকার সিচুয়েশনে এটা কন্ট্রোল। ইভেন আপনি দেখেন, আমি কালকে আরেকটা জায়গায় দেখছিলাম যে এটা এরকম না জানি হয়ে যায় যে ফ্রান্সের ফরাসি বিপ্লবের মতো অবস্থা নাকি জানি হয়ে যায় কিনা। সো এরকমও অনেক সময় দেখা যাচ্ছে যে, কারণ অস্থিতিশীলতা একবার বিপ্লবের পরে দেখা যায় যে অনেক দিন দেশ অস্থির থাকে। আবার অনেকে বলে কিন্তু আগে ছিল সুইজারল্যান্ড, এখন হয়ে যাচ্ছে উগান্ডা, এরকম। নট নেসেসারিলি এতটা ফ্যাসিবিস্টিক না হওয়া ভালো। আপনি ধরেন খেয়াল করে দেখেন, প্রত্যেকটা বিপ্লব 71-এর পরে, আমরা হয়তো আমি তখন জন্মাইছি মাত্র হয়তো, তো 71-এর পরে আপনার দেখা গেল যে বেশ কিছুদিন কিন্তু দেশ অস্থিতিশীল ছিল। এখনো কিন্তু যে জিনিসটা আমরা 71-এর সাথে তুলনা না করলেও, এটা 71-এর চাইতে কোনো অংশে কম কিন্তু যুদ্ধ নয় এটা। বাট 71-এর সাথে অন্য করে কিছু কম্পেয়ার কিন্তু চলে না। কিন্তু আজকে যেখানে এসে আমরা যেখান থেকে দেশটাকে স্বাধীন করি, সেখানে যে অস্থিরতা এখন দেশে আছে, সেটাই স্বাভাবিক, সেটাই থাকার কথা। জি ফোরকান ভাই, এই ক্ষেত্রে আপনি জানেন যে আগামীকাল মুদ্রানীতি ঘোষণা হতে পারে। তাহলে এই মুদ্রানীতিতে আপনি একটু ইনফ্লেশন নিয়ে বললেন, তারপর হচ্ছে ইন্টারেস্ট রেট নিয়ে বললেন, কেমন হওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে মুদ্রানীতিটা? আমি এখনো মনে করি সংকোচনমূলক মুদ্রানীতি, যেটা আমরা এখন চিন্তা করছি, এই সংকোচনমূলক মুদ্রানীতিটা কতটা ঠিক হবে, এটা একটু চিন্তার ব্যাপার আছে। আচ্ছা, সংকোচনমূলক মুদ্রানীতি হলে কন্ট্রাকশন মানে সেক্ষেত্রে তো একটু কমে আসবে একটু, তাহলে এই ক্ষেত্রে কি সমস্যা হতে পারে বলে আপনি মনে হয়? না, সংকোচনমূলক যে সমস্যা আপনি এখন ফেস করতেছেন, একই সমস্যা হবে, ইন্টারেস্ট রেট কিন্তু আবারও বেড়ে যাবে। আচ্ছা, তো সুতরাং আপনি যখন এরকম সিচুয়েশনগুলো হবে, তখন কি হবে, আপনার দেশের একটা বড় জায়গা যেটা পুঁজি বাজার, এটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হইতে থাকবে। কারণ আপনি পুঁজি বাজারে বিনিয়োগ করছেন, আপনি কিন্তু কোনো রিটার্ন আলটিমেটলি এখনকার পুঁজি বাজার থেকে কিন্তু আপনি পাচ্ছেন না। আপনি যাচ্ছেন আপনার ট্রেজারি বন্ডে গিয়ে আপনি টাকা পাচ্ছেন 12% প্লাস। আপনি ব্যাংকে রাখলে 10% প্লাস। সো একটা গ্যারান্টেড রিটার্ন যেখানে আপনি পাচ্ছেন, সেখানে পুঁজিবাজার থেকে আপনি কিছুই পাচ্ছেন না। সেরকম একটা জায়গায় কিন্তু আপনার, যেখানে আমরা এখন চিন্তা করছি যে আমাদের এই পুঁজিবাজার বড় হওয়া উচিত। পুঁজিবাজার বড় হতে গেলে কি করতে হবে? আসলে পুঁজিবাজার বড় হতে গেলে শিল্পায়ন হতে হবে পুঁজিবাজারের মধ্য দিয়ে।
তো শিল্পায়ন পুঁজিবাজারের মধ্যে দিয়ে কিভাবে হবে? পুঁজিবাজার টাকা পাবে কোথায়? অবশ্যই ফুরকান ভাই, কিভাবে হবে, আপনি শিল্পায়ন কিভাবে হবে পুঁজিবাজারের মাধ্যমে অর্থায়নে, প্লাস আমার আরেকটি প্রশ্ন রয়েছে বিনিয়োগ অবস্থা নিয়ে। এই দুইটা বিষয় নিয়ে আমি আরও আলোচনা করবো। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইসিএবি এর সাবেক প্রেসিডেন্ট, পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসি এর সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। ফুরকান ভাই, আপনি যেটা বলছিলেন সংকোচনমূলক মুদ্রানীতি হলে কি কি সমস্যা হতে পারে, এর পাশাপাশি একটু পুঁজিবাজারও বলছিলেন। আমি আরেকটি বিষয় অ্যাড করি যে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কোন ধরনের মুদ্রানীতি হওয়াটা উচিত, আপনি কি মনে করেন? আচ্ছা, আমি বলি আপনাকে, এখন যে জায়গাটায় আমি ছিলাম ওখানটা একটু কভার করে আপনার কোশ্চেনটা আমি উত্তর করছি। তো পুঁজিবাজারে যেটা হয়েছে, যত ইন্টারেস্ট রেট মার্কেটে বাড়বে ফাইন্যান্সিয়াল সেক্টরে, পুঁজিবাজার কিন্তু তত খারাপ হবে। এইটা দেশের জন্য কোনো ভালো লক্ষণ নয়। সেই জায়গাটা আমি মনে করি আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা এটা ডেফিনেটলি চিন্তা করা উচিত বলে আমি মনে করি। আরেকটা জিনিস, আমাদের যেহেতু সামনে বাজেটও আছে, সো এই বাজেটে এসে যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হলো যে পুঁজিবাজারকে সত্যিকার অর্থে যদি আমরা ভালো দেখতে চাই, অনেকে হয়তো আমার সাথে এটা ডিফার করবেন, কিন্তু ডিফার করার কোনো সুযোগ নেই। আমি এই কথাটা এই জন্য বললাম যে ডিফার করার কোনো সুযোগ নেই। কারণ আপনি যদি ট্যাক্সের গ্যাপ যদি আপনি কমপক্ষে 10% না করেন, তালিকাভুক্ত এবং নন তালিকাভুক্ত এই দুইটার মধ্যে গ্যাপ কমপক্ষে 10% করে দিতে হবে। এই গ্যাপটুকু আপনি করে দেন, আমি শিওর, আমি কনফার্ম করতে পারি যে এতে করে পুঁজিবাজারের অবস্থা কিন্তু কম্পারেটিভলি আগে অনেকে বলে যে তাহলে এটা একসময় 10% ছিল, কিন্তু এত বেশি কোম্পানি আসে নাই। না, দ্যাটস এ ডিফারেন্ট সিনারিও। আপনাকে সময় দেখতে হবে, কোন সময় ছিল, তারপরে 5টা বছর কোন সময়। আমাদের মুশকিলটা কোন জায়গায় জানেন? আমরা আইদার হয়তো যখন কথা বলি অথবা যখন আমরা পলিসিগত সিদ্ধান্ত নেই আগে ছিল, আগের সাথে সময়ের আরো কি পরিবর্তন হয়েছে, প্রেক্ষাপটটাকে আপনাকে চিন্তা করতে হবে। তো আপনি প্রেক্ষাপটটা চিন্তা না করে 10 বছর আগে কি ছিল, নেপোলিয়ন একসময় সম্রাট ছিল, এখন তো আর নাই। সুতরাং এটা বলে তোলার নয়, হাসিনা আমার দেশের প্রধানমন্ত্রী ছিল, এখন তো আর নাই। সুতরাং অতীতকে আপনি এইভাবে মাথায় নিয়ে আপনার দেখতে পারেন না। আপনি কম্পেয়ার করবেন কম্পেয়ারেবল জিনিসের সাথে। তৎকালীন সময়ে রাষ্ট্রীয় ব্যবস্থা, পুঁজি ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল অবস্থা, ওইটা আজকের অবস্থা কিন্তু এক না। সুতরাং এখানে আগে কি ছিল এটার সাথে চিন্তা করে কোনো লাভ নাই। আজকের যতটুকু গভর্নেন্স আছে ততটুকু গভর্নেন্স কিন্তু তখন ছিল না। বাট এর মধ্যেও আমাদের সমস্যা হয়েছে, কারণ আমাদের মাথা পচে গিয়েছিল, এই জন্য শরীরটাও পচে গিয়েছিল। কিন্তু এখন অ্যাটলিস্ট আমার মাথাটা পচা নাই। সুতরাং মাথাটা যেহেতু আমার এখন পচা নাই, শরীরটা পচার সম্ভাবনা এখন একটু কম। সুতরাং এখনই সময় হলো ওই গ্যাপটাকে কমিয়ে দেওয়া। বাজেটে আর কি আসতে পারে বলো? না, আমি জানি না, কিন্তু আমি যেটা বলছি আপনাকে সেটা হলো যে এই গ্যাপটাকে যদি আপনি কমিয়ে আনেন তাহলে এখন আপনি আসেন দেশের অর্থনীতিকে ঠিক করার জন্য আপনার আসলে লাগবেটা কি? ব্যবসা। সো এই ব্যবসা যখন আপনি করতে চাবেন তখন এই ব্যবসা দুইটা জায়গা থেকে ফাইন্যান্সিং আপনি করবেন। সেটা হলো পুঁজিবাজার থেকে টাকা নিয়ে করবেন আর ব্যাংক থেকে টাকা নিয়ে করবেন। সো ব্যাংক থেকে টাকা নিয়ে অ্যাটলিস্ট প্রজেক্ট ফাইন্যান্সিং করাটা বন্ধ করে দিতে হবে। এই কথাটা আসলে বারবার বলতেছি, আমি আর বলতেও চাই না, বিরক্ত হয়ে গেছি, বলতেও ভালো লাগে না। সো এই জিনিসটা আমাদের নীতি নির্ধারকদের কানেই যাচ্ছে না। এইটা ব্যাংক থেকে টোটালি প্রজেক্ট ফাইন্যান্সিং আইন করে নিষিদ্ধ করতে হবে। এই প্রজেক্ট ফাইন্যান্সিং নিতে হবে পুঁজিবাজার থেকে। যদি নেয় তখন এই পুঁজিবাজারকে তখন শক্ত হাতে হ্যান্ডেল করলে এই পুঁজিবাজার কিন্তু ভালো হবে। অন্যদিকে দেখেন সরকার কি করে ফ্যাসিলিটেট করে, আপনাকে ইজ অফ ডুইং বিজনেসটা করতে হবে। আপনি ট্যাক্সে যান, একটা যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়ায়। আপনি ভ্যাটে যান, একটা যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়ায়। আপনি কাস্টমসে যান, একটা যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়ায়। আপনি আপনার কি বলে পরিবেশের ছাড়পত্র আনতে যান, একটা যন্ত্রণার বিষয়। এমন কোনো জায়গা নাই সরকারের যেখানে ব্যবসায়ীরা ব্যবসা করতে গেলে তার জানটা বের হয়ে না যায়। সুতরাং এই জায়গাটাকে আপনাকে সহজতর করতেই হবে, এখানে কোনো বিকল্প নাই। ইজ অফ ডুইং বিজনেস একটা এক্সাম্পল। আমি 2008 or 9 দিকে মোটরোলা বাংলাদেশের ব্রাঞ্চ ছিল, মোটরোলা ফোন কোম্পানি যেটা মোটরোলা, ওইটার ব্রাঞ্চ ছিল। আই ওয়াজ দি অডিটর অন দ্যাট টাইম এজ এ প্রফেশনাল। আমার একটা লিগ্যাল ডকুমেন্ট দরকার ছিল, প্রমাণ হিসাবে, অডিটরের এভিডেন্স হিসাবে দরকার ছিল। আমি মোটরোলা কোম্পানির কাছে চেয়েছি। তৎকালীন হিলারি ক্লিন্টন ওয়াজ দি প্রবাবলি হিলারি ক্লিন্টন তখন কিছু একটা ছিল বোধহয় ওই সময়টাতে পররাষ্ট্রমন্ত্রী বা কিছু একটা ছিলেন। সো ওই হিলারি ক্লিন্টনের সাইন করা ডকুমেন্ট তারা আমাকে পাঠিয়েছে অ্যাজ এভিডেন্স। ক্যান ইউ ইমাজিন একটা ব্রাঞ্চের জন্য? তাহলে কিভাবে সরকার ব্যবসাকে সাপোর্ট করে। আমি কমপ্লায়েন্সের জায়গাটা বাদ দিচ্ছি, একজন ব্যবসায়ী ট্যাক্স কমপ্লায়েন্স করে না, ভ্যাট কমপ্লায়েন্স করে না, কাস্টমস কমপ্লায়েন্স করে না, অন্যান্য ধরে পানিশমেন্ট দেন, কিন্তু তাকে ব্যবসা করার জন্য তার যে সঠিক পেভমেন্টটা তৈরি করে দেওয়া, তার হাঁটার জন্য যে সুন্দর পথটা তৈরি করে দেওয়া, সেটা আপনি করে দিবেন না? সেটা আমার দেশে আজ পর্যন্ত হয়নি। বরং উল্টোটাও হয়েছে, ব্যবসায়ীদেরকে এনে রাজনীতিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
রাজনীতি ঢুকে দিয়ে এক একটাকে বড় বড় চোর তৈরি করা হয়েছে। এই জায়গাটাকে বন্ধ করে দিতে হবে। ব্যবসায়ীরা কেন রাজনীতিতে আসবে? তারা ব্যবসা করবে, তারা সম্মানে মাথার উপরে থাকবে, রাজনীতিবিদদের মাথার উপরে থাকবে। তারা রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে দিতে হবে, ব্যবসায়ীদেরকে না। যখনই একজন ব্যবসায়ীকে আপনি ব্যবসার রাজনীতি এটা বসায় দিবেন, তখন ওই ব্যবসায়ী করবেটা কি? তার তো ব্যবসা করার সময় নেই, সে তো করে রাজনীতি। তখন সে কি করবে? তার ওটাকে কাভার করার জন্য চুরি করা ছাড়া কোনো পথ নাই। সুতরাং ওই কাজটা তাকে বন্ধ করে দিতে ভাই হবে। আরেকটু ইন্টারাপ্ট করি আপনাকে, যে বিদেশি বিনিয়োগকারীরা কি এখন আসছেন এই সামগ্রিক অস্থিরতার জন্য? অফকোর্স, কারণ এরকম সিচুয়েশনে আমি যদি বিদেশি বিনিয়োগকারী হইতাম, আমি তো এই সিদ্ধান্ত নিব না। কেন নিব? আচ্ছা, দেশেও তো বিনিয়োগ হচ্ছে না ওইভাবে। দেশে বিনিয়োগ করবে কে? আপনি আমাকে বলেন। দেশে বিনিয়োগ করার জন্য তো একটা এনভায়রনমেন্ট লাগে। এনভায়রনমেন্টটা মাত্র 6 মাস এই সরকার নিয়েছে। সেই নেওয়ার পরে একটা অস্থিরতা কিন্তু এখনো বিরাজ করছে, মানুষ দেখছে। তাহলে আপনাকে আমি এই কথাটা আরো একদিন বলেছিলাম যে যখন একটা সরকার চলে যায়, তখন তার সাথে তৎকালীন সময়ে গ্রো করা ব্যবসায়ীরাও কিন্তু চলে যায়। একটা নতুন সরকার আসে, আবার ভুইফোর কিছু ব্যবসায়ী কিন্তু তৈরি হয়। এটা কি পুঁজিবাজারেও হয়েছে? সব জায়গায় হয় এটা, সব জায়গায়, আমাদের দেশে সব জায়গায় হয়। কিন্তু আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, এইটা যাতে না হয়। ব্যবসায়ীরা থাকবে অলওয়েজ সেম, যে ব্যবসায়ী সে ব্যবসা করবে, সরকার আসবে যাবে, তার সাথে ব্যবসায়ীর কি সম্পর্ক? কিন্তু আমাদের এখানে দেখা গেছে না, সরকার আসা যাওয়ার সাথে ব্যবসার উত্থান পতন হয়। কারণ আমি আগের ব্যবসায়ীগুলোকে মেরে দেই, নতুন ব্যবসায়ী তৈরি করে, আবার নতুন সরকার আসে, রোষে পড়ে, আবার ব্যবসায়ীদেরকে মেরে দেই, আবার নতুন তৈরি হয়। ভেরি ট্রু। তো এই সিচুয়েশনটা যতদিন থাকবে, ততদিন এই দেশে ব্যবসা ম্যাচিউরিটি পাবে না। মোট কথা হচ্ছে ব্যবসাকে ব্যবসার মতো করে চলতে দিতে হবে। মোট কথা হচ্ছে রাজনৈতিক প্রভাব মুক্ত ব্যবসা বাণিজ্য হতে হবে এই ক্ষেত্রে। এটা হয়তো কোনোদিন হবে না, কিন্তু যেটা হয়তো 100% হবে না। পৃথিবীর সব জায়গায় রাজনৈতিক প্রভাব কম বেশি থাকে, কিন্তু ব্যবসায়ীদেরকে রাজনীতিতে আনা যাবে না। তাদেরকে, ব্যবসায়ীদেরকে না আনলে তখন দেখবেন যে তারা সার্ভাইভ করবে, আদারওয়াইজ না। যে আপনি অনেকগুলো ভালো তথ্য তুলে ধরলেন, অনেক টিপসও দিলেন অন্তর্বর্তী সরকারের জন্য। আশা করি সেগুলো কিছু না কিছু হলে আমলে নিবে এবং আমাদের দেশে অর্থনীতিকে আগের জায়গায় ফিরিয়ে নিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগের জায়গা না, তার চাইতে ভালো হবে। জি, আমরা আশা করি যে ভালো জায়গায় নিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আইসিএবির সাবেক প্রেসিডেন্ট, পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।